স্যার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, স্যার চার্লস ডারউইন, বিল গেটস, নিকোলা টেসলা, ইলন মাস্ক। এনাদের ছোটবেলায় এনারা কিছু কিছু সমস্যা নিয়ে ভীষণ জর্জরিত ছিলেন। বেসিক্যালি আমি এই মনীষীদের কথা, এই বিখ্যাত ব্যক্তিত্বদের কথা বললাম এই জন্যই, যাতে এই যে সমস্যাটা, সেই সমস্যাটার সাথে কিছু পজিটিভ থটও যাতে আমাদের মনে আসে সেইটার জন্য। সেই সমস্যাটার নাম হচ্ছে অটিজম। এবং বহু ক্ষেত্রে অটিজম আছে সেইটা আমরা রিয়েলাইজই করি না। যতদিনে আমরা রিয়েলাইজ করি ততদিনে অনেকটা সময় পেরিয়ে যায়, এবং অনেকটা সময় পেরিয়ে যাওয়ার জন্য ওভারকাম করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটা মূলত এই জন্য, যাতে আমরা একদম আর্লি স্টেজেই বুঝতে পারি যে কি কি সাইনস অ্যান্ড সিমটমস রয়েছে, যাতে আমরা অ্যাকর্ডিংলি প্রফেশনাল হেল্প নিতে পারি। তো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিওস আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। এই যে সমস্যাটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি। এবার এই যে এএসডি এর যে সমস্যাটা, সেইটার কারণ বিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করেছেন। একদম প্রথম হচ্ছে জেনেটিক, মানে বাবা বা মায়ের তরফে কারোর থাকলো, বা অনেক সময় হয় যে এজেড প্রেগনেন্সি হলো, মানে অনেক বয়সে প্রেগনেন্সি হলো, বা খুব কম বয়সে প্রেগনেন্সি হলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও প্রেগনেন্সির সময় হয়তো শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সাপ্লাই যায়নি, মানে অক্সিজেনের ঘাটতি ঘটেছিল। বা হতে পারে যে প্রেগনেন্সির সময় কোনো রকম সমস্যা হয়েছিল, জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে, বা হাই থাইরয়েড জনিত কোনো সমস্যা হতে পারে, বা অনেক সময় হয় যে ডেলিভারির সময় কোনোভাবে বাচ্চার মাথায় আঘাত লেগে গেল, বা প্রিম্যাচিওর ডেলিভারি হলো, বা মায়ের লিভার জনিত কোনো সমস্যা প্রেগনেন্সি টাইমে চলেছে, বা ধরুন প্রেগনেন্সির সময় কোনোভাবে মায়ের ব্লিডিং হলো, বা ধরুন মায়ের মধ্যে ওবেসিটির সমস্যা আছে। তো এই ধরনের যে কোনো সমস্যাতেই অটিজম হওয়ার চান্সেস রয়েছে। 2022-এর একটা স্টাডিতে কিন্তু দেখা গেছে যে ইউএসজিতে, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, সেই প্রিনেটাল যে ইউএসজি, সেইটাতে অনেক সময় কিন্তু ধরা পড়ে যে বাচ্চার মধ্যে অটিজমের সমস্যা থাকতে পারে। এছাড়া আর অন্য কোনোভাবে জানা যায় না, যতদিন না পর্যন্ত শিশুর মোটামুটি 1.5 বছর থেকে 2 বছর বয়স হচ্ছে, মানে যতদিন না পর্যন্ত সে এক্সপ্রেস করতে পারছে, ততদিনেও যে এক্সপ্রেশন গুলো সেটা থেকেও বোঝা কোনো কখনো কখনো সম্ভব, কখনো সম্ভব না। সবসময় যে বাবা মা, দেখুন, প্রথম বেবির ক্ষেত্রে বোঝাটা তো ভীষণ ডিফিকাল্ট, কারণ বাবা মা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে তাদের প্যারেন্টহুড। তো কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে খুব আর্লি স্টেজেই ধরা পড়ে। আর্লি স্টেজে ধরা পড়ার বেনিফিট যেটা, সেটা হচ্ছে অনেক আগে থেকে তার একটা যে সাপোর্ট, প্রফেশনাল সাপোর্ট, সেটা অনেক আগে থেকে যদি শিশু পায়, তাহলে এই যে সমস্যাগুলো, মানে এই কমিউনিকেশনের, এই বিহেভিয়ারাল কানেকশন করার, সেই ব্যাপারটা অনেকটাই কিন্তু শিশু ওভারকাম করতে পারে। পুরোটা নয়, এটা কিউরেবল না বললাম। যিনি বাচ্চার পেডিয়াট্রিশিয়ান, বা যিনি বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছেন, বা যে আশা দিদিরা পোলিও খাওয়াতে আসেন, তারা অনেক সময় বাচ্চার গ্রোথের বিভিন্ন মাইলস্টোন সম্পর্কে বাবা মাকে জিজ্ঞেস করেন। যিনি বাচ্চার পেডিয়াট্রিশিয়ান ভ্যাকসিন দিচ্ছেন, তার ক্ষেত্রে তো এই অবজারভেশনটা আরো বেশি প্রমিনেন্ট হওয়া উচিত। তো তাদের উপরও কিন্তু দায়িত্ব বর্তায়, একদম আর্লি সাইন গুলো যদি থাকে, কোনো অ্যালার্মিং সাইন থাকে, সেগুলো বাবা মাকে কনভে করা, বা অ্যাকর্ডিংলি তাদেরকে সাজেস্ট করা বা পাথ দেখানো যে তাদের ঠিক কি করা উচিত। কারণ বাবা মার ক্ষেত্রে অনেক সময় তারা ঠিক কোন ওয়েতে যাবেন, বা ঠিক কিভাবে ট্রিটমেন্ট করাবেন, এটা বুঝতেই পারেন না। তারা ভাবেন বাচ্চা হয়তো ইচ্ছে করে করছে, বা অমুকের বাচ্চা তো এই বয়সে এটা করে ফেললো, আমার বাচ্চা কেন পারলো না, তাকে পুশ করা। কিন্তু যদি বাচ্চার অলরেডি সমস্যা থাকে, তাকে পুশ করে আলটিমেটলি তো কোনো লাভ হবে না, বরং তার মধ্যে অ্যাগ্রেসিভনেস আসতে পারে। তো আর্লি সিমটম গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে
বেবির যে মাইলস্টোনস গুলো আছে, মাইলস্টোন গুলো কি কি? ধরুন বাচ্চা আই কন্ট্যাক্ট করছে কিনা, সেটা আপনার সাথে হতে পারে, সেটা কোনো ব্রাইট কালারের খেলনা বা যে র্যাটলস গুলো আছে সেইগুলোর দিকে বাচ্চা তাকাচ্ছে কিনা, আম, বা যদি তাকিয়ে থাকেও সে একভাবে তাকিয়ে থাকছে কিনা, মানে সেটাকে যখন আপনি মুভ করাচ্ছেন তার সামনে দিয়ে, তার আই অ্যাকর্ডিংলি মুভ করছে কিনা, এটা দেখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও বাচ্চার ঠিক সময়ে দাঁত উঠছে কিনা, বাচ্চা যে বাবলিং করে, মানে নানা রকম যে সাউন্ড গুলো ইনিশিয়াল স্টেজে করে, মানে যখনও পর্যন্ত তার মনোসিলাবিক যে শব্দগুলো উচ্চারণ করার আগে সেইগুলো ঠিকঠাক সময়ে করছে কিনা, বাবা, দাদা, মামা, এই ধরনের যে শব্দগুলো সেইগুলো তার ঠিকঠাক করে মানে যে বয়সে তার করার কথা সেই বয়সে ঠিকঠাক করে করছে কিনা। এছাড়াও নানা রকম যে খেলনা বাচ্চা মুঠো করে ধরার যে টেন্ডেন্সি, সেইটা ঠিক করে ধরতে পারছে কিনা, কত বয়সে তার ঘাড় শক্ত হচ্ছে, ঠিকঠাক সময়ে সে হামা দিতে পারলো কিনা, ঠিকঠাক সময়ে সে কিছু কিছু ধরে দাঁড়াচ্ছে কিনা, হাঁটার চেষ্টা করছে কিনা, হাঁটতে পারছে কিনা, মানে তার গ্রোথের তো এগুলো বিভিন্ন মাইলস্টোনস, মানে সেই মাইলস্টোনস গুলো ঠিকঠাক এজে সে কমপ্লিট করছে কিনা, সেইটা অবজার্ভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও বাচ্চা ঠিক সময় উপর হতে পারলো কিনা, যখন আপনি বাচ্চাকে ডাকছেন সে আপনার দিকে তাকাচ্ছে কিনা, বা যদি অচেনা কোনো মানুষ হয়, মানে আরো একটু বয়স যখন তার হবে, অচেনা কোনো মানুষের সামনে সে কিভাবে রিয়াক্ট করছে, মানে একদমই আলুফ থাকছে, মানে ইনডিফারেন্ট থাকছে, না ঠিক কি বিহেভ করছে, মানে তার বয়সের বাচ্চাদের তো জেনারেলি কৌতূহলী হয়ে দেখার কথা, বা যদি কোনো অচেনা মানুষ হয় হয়তো লুকিয়ে দরজার পাশ থেকে দেখছে বা আপনার পেছন থেকে দেখছে, এই যে ব্যাপারগুলো সে করছে কিনা, নাকি টোটালি মানে তাকে ইগনোর করছে, মানে তার প্রেজেন্সটা, মানে একজন অচেনা মানুষের প্রেজেন্সটা তার কাছে ম্যাটারই করছে না। তো এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো আসছে কিনা। এছাড়াও খেলতে খেলতে কন্টিনিউয়াস বাচ্চা ফিস্ট কে বন্ধ খোলা করছে কিনা, মানে এরকম, মানে কন্টিনিউ এটা সে করতে থাকছে কিনা, বা নিজের হাতের আঙুল নিয়ে সে একা একাই খেলেই যাচ্ছে, বা কোনো চাকাওয়ালা খেলনা সেটাকে এক নাগাড়ে সে ঘুরিয়ে যাচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার খেলনা, মানে সেইটাকে কন্টিনিউ সে করেই যাচ্ছে, মানে সেই যে লুপটা সেটা থেকে সে বেরোতে পারছে না, তার মধ্যেই যেন সে আটকে গেছে, এরকম একটা ব্যাপার। বা ধরুন কিছু কিছু শব্দ বাবা, মামা, দাদা এই ধরনের শব্দ সে বলছিল, কিন্তু হঠাৎ করে বলতে বলতে সে আর বলছে না। তো সেটাও বেসিক্যালি অ্যালার্মিং, মানে এরকম ভাববেন না যে আবার সে হয়তো বলবে, এখন বলছে না, মানে বলছিল ভালোই, কিন্তু হঠাৎ করে সে বলাটা বন্ধ করে দিয়েছে, সেটাও কিন্তু চিন্তার। এছাড়াও সে একা একাই খেলছে, মানে ধরুন পার্কে নিয়ে গেছেন বা প্লে স্কুলে নিয়ে গেছেন, সেখানে বাচ্চা কারোর সাথে ইন্টারাক্ট করছে না, বা নিজে থেকে খেলা ইনিশিয়েট করছে না, মানে একা একা কোনায় থাকছে, বাচ্চারা যতই তার সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করছে সে থাকতেই চাইছে না, সে প্রেফার করছে কোনো একটা কোণে সে একা একা বসে খেলবে। ধরুন বাচ্চা ক্রমাগত টোতে হাঁটছে, মানে ডিঙি মেরে মেরে পায়ের আঙুলে হাঁটছে, মানে এক দুবার নয়, এক দুবার করাটা এমন কিছু চিন্তার নয়। তো ক্রমাগতই যদি করতে থাকছে, বা ধরুন আপনিই বাচ্চাকে ডাকছেন, সে আপনাকে টোটালি ইগনোর করছে, মানে আপনার ডাকে একদমই সাড়া দিচ্ছে না, বা ধরুন সাউন্ডে বা লাইটে, মানে যেগুলোতে নর্মালি বাচ্চারা অত বেশি রিয়াক্ট করে না, সেই সব বিষয়গুলোতে খুব বেশি সেন্সিটিভ হয়ে উঠছে, মানে ধরুন ঘরে প্রেসার কুকারে সিটি দিচ্ছে, সে ভয় পাচ্ছে, কাঁদছে বা চিৎকার করছে, বা ভীষণ আলোতে বাইরে সূর্যের আলোতে খেলতে যেতে চাইছে না, বেরোতে চাইছে না, এই ধরনের যে ব্যাপারগুলো না, সেটা অনেক সময় কিন্তু অ্যালার্মিং সাইন হতে পারে। তো যত সাইনকে আপনি মাইনিউটলি মনিটরিং করবেন, কেয়ারফুল থাকবেন। দেখুন, এটা তো ফ্যাক্ট, বাবা জব নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, এবং মাও ঘরের কাজ নিয়ে ব্যস্ত, বা মাও হয়তো অফিসেই যাচ্ছে, তো দুজনের পক্ষেই বাচ্চাকে মাইনিউট মনিটরিংটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু ওষুধ খাইয়ে কিওর করা যায় না, মানে এটা যেহেতু নিউরোলজিক্যাল একটা সমস্যা, সেই জন্য ওষুধ খাইয়ে এটাকে ঠিক করা যায় না। এবং অনেক ক্ষেত্রেই হয়তো বাড়ির লোক বা অনেক ডক্টরই বলে থাকেন যে হয়তো আপনার ফ্যামিলিতে কারোর অনেক দেরি করে কথা বলার টেন্ডেন্সি ছিল, তো সেই জন্য বাচ্চাও দেরি করে বলছে। তো শুধুমাত্র দেরি করে, মানে ডিলেড স্পিচের সাথে এই অটিজমের ব্যাপারটাকে গোলাবেন না, কারণ ডিলেড স্পিচ অনেক বাচ্চারই হয়, সেটা চিন্তার না হলেও অটিজমের ক্ষেত্রে আরো আরো কিছু সায়েন্স থাকে, সেইগুলো চিন্তার, এবং সেইগুলো আপনাকে সায়েন্স দেবে আর্লি স্টেজে, যে আপনার বাচ্চার কিন্তু স্পিচ ডিলের সমস্যা নয়, সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। এবং যদি আপনার এই সমস্যা চলে আসে বাচ্চার মধ্যে,
তাহলে আপনি কি করবেন? একদম ইনিশিয়াল স্টেজেই আপনাকে কিছু হেল্প নিতে হবে। কাদের কাছ থেকে হেল্প নেবেন? স্পিচ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং আ স্পেশাল ইন্সট্রাক্টর। এরা আছেন হেল্প নেওয়ার জন্য এবং এই যে এদের কথা বললাম, যখন আপনি আ বাচ্চাকে নিয়ে যাবেন, চেষ্টা করবেন যে তাদের এক্সপেরিয়েন্স বা তাদের সম্পর্কে ভালো করে রিভিউ করার, মানে তাদের ডিগ্রি অ্যাকচুয়ালি রিয়েল ডিগ্রি কিনা, নাকি কোয়াক, এই ব্যাপারগুলো। কারণ প্রপার হেল্প পাওয়াটা তো খুব দরকারি। মানে জাস্ট আপনি নিয়ে চলে গেলেন, তাহলেই তো না, প্রপার হেল্প পাওয়াটাও দরকার। এবং প্রত্যেকটা শিশুর মধ্যেই তাদের নিজস্ব কিছু আ স্পেশাল আ জিনিস থাকে যেগুলোকে এক্সপ্লোর করাটা খুব দরকার। তো সেই এরিয়াগুলো এক্সপ্লোর কিভাবে করতে হবে, এই যে যাদের কথা বললাম আমি, আ তারা হেল্প করবেন। এই স্পেশাল গাইড যারা দেবেন বাচ্চাকে, তারা কিন্তু একদম ঠিকঠাক করে প্রফেশনাল ওয়েতে দেবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট 2009 এ কিন্তু রুল করে দিয়েছে, যেটাকে আরটি অ্যাক্ট বলে। যেটার মধ্যে এইটা পড়ে যে, যেকোনো স্কুলে কিন্তু আপনার বাচ্চা ভর্তি হতে পারে এবং যদি ভর্তি করতে অ্যালাও না করে, আ তাহলে আপনি তার এগেইনস্ট এ কিন্তু আ আইনি ব্যবস্থা নিতে পারেন। এবং এখন প্রতিটা স্কুলেই একজন স্পেশাল ইন্সট্রাক্টর এবং একজন চাইল্ড সাইকোলজিস্ট থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। তো যদি এই ধরনের সমস্যা আ ফেস করে আপনার শিশু, তাহলে কিন্তু স্পেশাল ক্লাসেস নেওয়ার জন্য স্কুল থেকেই অ্যারেঞ্জ করে দেয়। তো প্রচুর ক্ষেত্রেই শিশুরা স্কুলে বুলি হয়, নিজের ফ্যামিলিতেও বুলি হয়। তো এইসব ক্ষেত্রে প্যারেন্টসদের বলছি, আপনাদের ধৈর্য ধরাটা ইম্পোর্টেন্ট, আপনাদের কেয়ারফুল থাকাটা ইম্পোর্টেন্ট। কারণ বুলিড হলে আল্টিমেটলি কিন্তু লাভ হবে না, বরং আরো বেশি স্টেপ ব্যাক করবে সিচুয়েশনটা। এই যে ইন্সট্রাক্টররা আপনাদের বলবেন যে কিভাবে আপনারাও ধৈর্য ধরবেন। মানে শুধু শিশুর ক্ষেত্রেই যে সাইকোলজিক্যাল হেল্প তারা দেবেন, কারণ তার সাথে তার বাবা-মাও তার সাথে কিভাবে ব্যবহার করবে, আ কি স্টেপস নেবে, সেইগুলোও কিন্তু তারা গাইড করে দেবেন। তো আজকে মোটামুটি অটিজমের আর্লি সাইন্স কি সেই নিয়েই আমার কথা বলার ছিল। যদি এই রিলেটেড অন্য কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার থাকে বা আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।